নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে হাজির হয়েছেন একজন যুবক। তিনি নিছক একজন যুবক, কিন্তু তিনি একটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। কিভাবে করছেন আপনারা পুরো সাক্ষাৎকার শোনার পর আপনারা বুঝতে পারবেন। তো সাক্ষাৎকার আপনার মন দিয়ে শুনবেন। তিনি হলেন কল্পার্ণব গুপ্ত। কল্পার্ণব গুপ্ত হলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যে রাজনৈতিক দল, যেটা পৃথক বরাকের দাবিতে আন্দোলন করছে, সেই রাজনৈতিক দলের তিনি যুব শাখার সভাপতি। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন, আমরা সাধারণত এই বয়সের কোনো ইঞ্জিনিয়ারকে আমরা দেখি না রাজনীতিতে এসেছেন। এবং কল্পার্ণব গুপ্ত আমাদের শিলচরের সন্তান। তিনি শিলচর আইআইটি থেকে বিটেক করেছেন। এখন তিনি দেশের একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট বলা যায়, আইআইটি বোম্বাই, যেটা ভারতবর্ষের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটা বিশেষ প্রতিষ্ঠান হিসাবে গণ্য হয়, সেখানে তিনি পিএইচডি করছেন। সুতরাং বুঝতেই পারছেন, তিনি যদি তার এই ধরনের একটা কেরিয়ার থাকা সত্ত্বেও তিনি পড়াশোনা করছেন এবং তার ফাঁকে তিনি বরাক উপত্যকার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন। পৃথক বরাক আন্দোলনে তিনি নেমেছেন। বরাকের বিভিন্ন জাতি ভাষাগোষ্ঠীকে একত্রিত করে যে আন্দোলন প্রদীপ দত্ত রায় শুরু করেছেন, সেই আন্দোলনের তিনি হলেন একজন প্রধান সেনাপতি। তো আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমে আমি যে প্রশ্নটা আপনাকে করছি, যে সেটা হলো যে আমরা যেটা দেখলাম যে আপনি কয়েকদিন আগে, সরাসরি ঢুকে যাচ্ছি, আপনি দেখলাম কয়েকদিন আগে ধলেশ্বর মোড়ে আপনি একটা আন্দোলনের নেতৃত্ব দিলেন, যে বরাক উপত্যকায় বেকার ছেলেমেয়েদের চাকরির জন্য। তো আমি এখান থেকে শুরু করছি যে আপনি রাস্তায় নেমে আন্দোলনটা শুরু করেছেন, এবং আপনি যেটা দর্শকরা শুনলেন যে আপনি অত্যন্ত একটা মেধাবী কেরিয়ার আপনার রয়েছে এবং সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, এইগুলো বাদ দিয়ে আপনি রাস্তায় বসে মানুষকে নিয়ে আন্দোলন করছেন। এটা আপনার কি অনুভূতি হয়েছে? প্রথমেই আমি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাবো এবং ঈশান বাংলার দর্শকদেরও প্রণাম জানাই। আমরা বরাক উপত্যকায় এক ধরনের বিকল্প রাজনীতি করার জন্যে আজকে বরাক উপত্যকা আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছে। সেটা চাকরি বাকরির ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, আমাদের এখানে কোনো ধরনের পরিকাঠামো নেই। আমাদের বিভিন্ন ধরনেরভাবে বঞ্চিত করা হচ্ছে, ভাষিক আগ্রাসন চলছে। এইসব বিষয়ে বরাক উপত্যকার যে সার্বিক যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদ করার জন্য আজকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের জন্ম হয়েছে। আজকে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, যে আমাদের যে দাবিটা ছিল 18 ডিসেম্বর, বিগত 18 ডিসেম্বর আমরা এই অনুষ্ঠানটি করি ধলেশ্বর পয়েন্টে। তো আমরা অনেক দিন থেকেই দেখছি ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থীদের এখানে বরাকের বিভিন্ন পদে পূরণ করা হচ্ছে, কিন্তু বরাক উপত্যকায় বেকার সমস্যা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার। এবং গত বছর যে বিষয়টি হলো, বিভিন্ন এই যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা আমি তথ্য সহকারে আমি এনেছি সব কিছু বলার জন্য। প্রথমে আমাদের ডিমান্ড যেটা ছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 100% বরাকের প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হবে, এবং মুখ্যমন্ত্রী এসে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি যখন শিলচরে এলেন তখন আগে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে 100% নিযুক্তি হবে। কিন্তু তারপর দেখা গেল যে আমরা বঞ্চিতই হচ্ছি, আমাদের ছেলেরা চাকরিই পাচ্ছে না। তো বিগত বছরও আমরা যখন রেজাল্ট বেরোলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের, তখন দেখা গেল যে অতি কম মানুষ চাকরি পেয়েছে। মুখ্যমন্ত্রী এসে বললেন যে 20% বরাক উপত্যকার চাকরি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, কিন্তু আমরা দেখলাম যে 2% চাকরি পায়নি। তারপর 18 নভেম্বর 2022 আমরা একটা সর্বাত্মক বরাক বন্ধ ডেকেছিলাম সমগ্র উপত্যকা জুড়ে, এবং সেই বন্ধেও কিন্তু সর্বশ্রেণীর মানুষ বিভিন্ন দলমত নির্বিশেষে তারা সমর্থন করেছে। আমাদের এটাই দাবি যে বরাকের ছেলেরা যাতে চাকরি বাকরি পায়। বিগত দিনে দেখা গেছে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি কাছাড়ে, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতে। তার জন্য পরীক্ষার্থীরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। অনেকে গাড়ি করে আসতে পারেনি, আগের দিন যদি আসে হোটেলে থাকতে হবে, তার খরচা আছে, থাকা খাওয়ার খরচা আছে। তো সকালে
রাস্তা জাম হয়ে গেল, হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না। তো আমরা দাবি করছি যে পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি ও করিমগঞ্জে যাতে ন্যূনতম একটা করে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে জেলাভিত্তিক নিযুক্তি হলে সকলেরই সুবিধা হবে। যারা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আসছে তারাও দেখা যায় কয়েক বছর পরে আবার চলে যায়। তো এই দুইটা দাবি নিয়ে আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন করে যাচ্ছি। আপনারা যে স্থানীয় বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে এ ধরনের কোনো সংস্থান ভারতীয় সংবিধানে নেই এবং কোনো আইন নেই যে স্থানীয়দেরই দিতে হবে নিযুক্তি। এই কথাটি মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু আমাদের কাছে কিন্তু আইন আছে। আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেই কিন্তু পাস হয়েছে, যেটা আমরা দেখছি 1994। তো সেই একটার নাম হলো টু প্রোভাইড ফর রিফ্লেকশন অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন প্যাটার্ন ইন অ্যাপয়েন্টমেন্ট টু সার্ভিসেস ইন ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4। তো বলা হচ্ছে জেলাভিত্তিক যে পপুলেশন প্যাটার্ন, সেই পপুলেশন প্যাটার্ন জেলার যে জনসংখ্যা এবং সমগ্র আসামে যে জনসংখ্যা তার যে ফ্র্যাকশন, সেইটা রিফ্লেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সার্ভিসে, ক্লাস 3 এবং ক্লাস 4 পোস্টে সেটা রিফ্লেক্ট করতে হবে। এরকম এই সংক্রান্ত একটা আইন ছিল 1994, এবং যদি সদিচ্ছা থাকে তাহলে মুখ্যমন্ত্রী এই ধরনের আইন প্রণয়ন করতেই পারেন এবং সেটি সকল দিক থেকে সুবিধা হবে। এখন যারা আইনটা এখনো বহাল রয়েছে, হ্যাঁ সেটা বহাল আছে, সেটা তো বহাল আছেই, এবং সেটাই বলা হয়েছে যে পপুলেশন প্যাটার্ন, কেন স্পষ্ট করে বলা হয়েছে যে পপুলেশন প্যাটার্ন মিনস রেশিও অর পার্সেন্টেজ অফ ভেরিয়াস ক্লাসেস অফ পপুলেশন টু দি টোটাল পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট। এই যে পপুলেশন, এটা রিফ্লেক্ট হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বরাকের যে চাকরি বাকরির ক্ষেত্রে বরাকের ছেলেমেয়েরা চাকরিই পাচ্ছে না। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা যদি থাকতো তাহলে কিন্তু অন্য দিন হতো, কিন্তু মুখ্যমন্ত্রী যখন নিজেই মন্তব্য করছেন যে আমরা অসমিয়াদের জন্য 100% সংরক্ষিত করে দিয়েছি, চাকরি বাকরিতে 100% অসমিয়ারা পাচ্ছে, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক মন্তব্য একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। একটা কথা বলা হয় যে এই যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, এটার জন্য এটাও নাকি যোগ্য নয়, এরকম একটা কথা বলা হয়। একজন নেতা বলেছেন যে যোগ্যতা নেই, এই জন্য চাকরি আসছে না। আজকে বরাক উপত্যকায় দেখুন, বরাকের ছেলেমেয়েরা সমগ্র ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করছে। আইটি সেক্টরই বলুন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বলুন, প্রত্যেক বছর বরাকের এইচএসএলসি যে মেট্রিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে ছেলেরা প্লেস পাচ্ছে, র্যাঙ্ক পাচ্ছে। তো সেটা একটা বাতুলতা মাত্র যে বরাকের ছেলেমেয়েদের মেধা নেই, সেটা হতেই পারে না। আমরা সব বিষয়ে এগিয়ে আছি, কিন্তু এই বৈষম্যের কারণে আমরা চাকরি বাকরি থেকে বঞ্চিত হচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন, আপনি চিন্তা করুন, বিহারের কোনো মুখ্যমন্ত্রী বা গুজরাটের কোনো মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন যে 100% গুজরাটিদের জন্য আমরা চাকরি সংরক্ষিত করে নিয়েছি। সেটা একটা ভারতবর্ষের অঙ্গরাজ্যে তিনি মন্তব্যই করতে পারেন না। যেখানে আমাদের কনস্টিটিউশনে রাইট টু আর্টিকেল 16 আছে, রাইট টু এমপ্লয়মেন্ট, সেখানে বলা হয়েছে সবাইকে আমাদের সম অধিকার দিতে হবে এমপ্লয়মেন্টে, সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না, যেটা আর্টিকেল 16-এ যেটা হ্যাঁ হ্যাঁ। তো সেইখানে যে আজকে আমরাও ভারতবর্ষের নাগরিক, বরাকের ছেলেমেয়েরাও ভারতের নাগরিক, তো তাদেরও চাকরি বাকরির অধিকার আছে। আজকে মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন যে অসমিয়াদের জন্য আসাম, আমি শুধু অসমিয়াদের মুখ্যমন্ত্রী। তো এই ধরনের যদি একদম উচ্চতম পদে আসীন হয়ে এই ধরনের মানসিকতা থাকে, তাহলে আমরা কিভাবে বৈষম্যহীন একটা করতে পারি? আচ্ছা, আপনারা যে পৃথক বরাক আন্দোলনটা শুরু করেছেন এবং এই নিয়ে পরিদপ্তরে আমাদের এখানে এসেছেন, তিনিও খুশা করেছেন, তবু আপনাকে প্রশ্নগুলো আবার করছি, কারণ এগুলো মানুষের জানা উচিত বলে আমরা মনে করি। পৃথক বরাকের দাবিটা আপনারা করছেন, প্রথম একটা কথা উঠছে, যেমন এই যে শৃঙ্খল চলিয়া পৃথক রাজ্য সম্পর্কে একটা অত্যন্ত বাজে মন্তব্য করেছে, এবং সে বলেছে, আমি সেই বলবো ওকে, কারণ তিনি বলার যোগ্যতা অর্জন করেনি বলে মনে করি। তো সে বলছে যে বরাক উলার উলা খাবো কি, মোর ইয়ার পরা গ্যাস দিয়ে খাই আছে, মানে বলছে যে আমার গ্যাস পেট্রোল, আমার আসাম থেকে গ্যাস পেট্রোল নিয়ে আমরা চলছি, আমরা ভিখারির মতো চলবো, চলে গেলে চলে যাক। এই যে একটা মন্তব্য করা হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা আমি দুইটা বিষয়ে আমি উত্তর দিতে চাইবো। মানে চলে গেলে আপত্তি নেই, কিন্তু এর সঙ্গে যে মন্তব্যগুলো করেছে সেটা চূড়ান্ত অপমানজনক। প্রথমত, সে কিভাবে জেলের বাইরে আছে সেটাই আমি চিন্তা করতে পারি না। আজকে লাচিত সেনা, আমরা দেখলাম দুর্গাপূজার সময় কিভাবে ব্যানারগুলা ছিঁড়ল,
আজকে বাংলা ভাষায় কালি লাগিয়ে দিল, ব্যানার ছিল, কিন্তু কোনো ধরনের আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হলো না। আজকে মহামান্য লাচিতের নাম নিয়ে এই লাচিত সেনা আজকে বাঙালি এবং অসমিয়াদের মধ্যে বিভেদ তৈরি করছে এবং এই ধরনের মন্তব্য করছে, অসাংবিধানিক মন্তব্য করছে, মানুষকে ভয় প্রদর্শন করছে, বলছে হ্যাংডাং লইয়া উলাই আহিম, তারপর আমরা মারবো পিটবো। আজকে গণতান্ত্রিক দেশে আমাদের দাবি আমরা রাখতেই পারি। তারপর বলেছি আপনারা যদি গুয়াহাটিতে যান পৃথক বরাক দাবির আন্দোলন নিয়ে পিটন খাবো, মানে আপনারা মারও খেতে পারেন। চিন্তা করেন মানে কি ধরনের এটা কোনো গণতান্ত্রিক দেশে বলা যায়? আজকে আমরা যদি এই ধরনের মন্তব্য করি আমাদেরকে 24 ঘন্টার আগে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। দর্শকরা একটু আপনারা দেখে নিন কি মন্তব্য করেছেন শৃঙ্খল। আমাক এনেও নালাগে বৰাকখন লৈ লওক সিহঁতি, আমি খুৱাই বুৱাই পুহি আছো, গোটেই আমাৰ আপাৰ আচামত তেল কয়লা পৰা চলি আছে, সিহঁতৰতো একো নাই খাবলৈ বৰাকত। আমাৰ পৰা পৃথক হৈ গ'লে নেখাই মৰিব লাগিব, যদি লৈ লওক। কিন্তু পৃথক বৰাকৰ দাবীত যদি আহি গুৱাহাটীত আন্দোলন কৰিবলৈ হয় তেতিয়া পিটন দিয়া হ'ব, সেইটো স্পষ্ট কথা। বৰাকত কি কৰি থাকক, আমাক কৰিবলৈ আপত্তি নাই। তো আজকে আমরা যদি এই ধরনের মন্তব্য করি তো আমাদের 24 ঘন্টাও লাগবে না, জেলে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু আমার তো মনে হয় রাজনৈতিক তার প্রশ্রয় আছে, তার জন্যই সে একের পর এক এই ধরনের মন্তব্য করে যেতে পারছে। এবং দ্বিতীয়ত যে মন্তব্যটা যে সে করেছে যে আমরা আসামের সব খাচ্ছি এবং আমাদের কিছু নেই, সেটা খুবই ভুল মন্তব্য। এবং আমি এটা বিশদে এখানে বলতে চাইব, আমাদের যে অর্থনৈতিক দিকটা, পৃথক বরাকীকরণ, অনেকের মধ্যেই এই প্রশ্নটা আছে। আজকে বরাকবাসী অনেকেও প্রশ্ন করছেন যে পৃথক বরাক হলে আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে। তো এই বিষয়ে আমি মনে করি একটু বিস্তারিত বললে ভালো হয়। প্রথমত আমরা দেখছি যে 4টি সেক্টরে, কৃষি, শিল্প, বাণিজ্য এবং সার্ভিস সেক্টর, এই 4টি সেক্টরেই বরাকের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি যদি প্রথম কৃষি নিয়ে আলোচনা করি, এই কৃষিতে আজকে বরাকে 2,98,000 হেক্টর কৃষি জমি আছে এবং বরাকের যে নদী নালা আমাদের সেইগুলি হলো একটি সম্পদ। কিন্তু জলসিঞ্চনের অভাবে পৌষ মাস শাইলদান কাটার পরে শ্রাবণ মাস পর্যন্ত জমিগুলা পতিত পড়ে থাকে। তো এক ফসলি জমিকে আমরা 2 ফসলি 3 ফসলি জমিতে রূপান্তরিত করতে পারি। তারপরে আমরা যে সেই সব জমিতে শুধু ধান কেন, আমরা তৈল বীজ, কাজু বাদাম, আনারস আমরা দেখেছি, ভূমিও উর্বর, আনারস আমরা করতে পারি। আনারস আমরা দেখেছি কিভাবে বাইরে রপ্তানি হচ্ছে, বাইরে রপ্তানি হচ্ছে। সুতরাং কৃষিতে অনেক সম্ভাবনা আছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ছাদ কৃষি, টেরেস ফার্মিং, বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমি হিসাব করে দেখেছি আমরা 2,000 কোটি টাকার রপ্তানি বাজার বরাক উপত্যকায় আছে। দ্বিতীয়ত শিল্প, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মিনিস্টার এসে বলে গেছেন যে বরাক উপত্যকা তেল এবং গ্যাসের উপর ভাসছে। এই তেল এবং গ্যাস দিয়ে আমরা বরাক উপত্যকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি এবং সেই সব আমাদের চাহিদা মেটানোর পরও সেইগুলো আমরা বাইরে রপ্তানিও করতে পারি। তাছাড়া আমাদের এখানে কাঁচা বাঁশ আছে, তা দিয়ে আমরা পেপার মিল গড়ে তুলতে পারি। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের একটা পেপার মিল ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এরকম আমাদের শিল্পেও অনেক সম্ভাবনা আছে। তৃতীয়ত যে বাণিজ্য, বরাকের যে ভৌগোলিক অবস্থান আমরা জানি, আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে বাংলাদেশের সাথে। তাছাড়াও ট্রান্স এশিয়ান রেলওয়ে বা ট্রান্স এশিয়ান হাইওয়ে সমগ্র বাংলাদেশ মায়ানমার হয়ে সাউথ এশিয়া কানেক্ট করতে পারে এবং এটা একটা বাণিজ্যের একটা কেন্দ্র হয়ে দাঁড়াতে পারে এই শিলচর। এটি গেল আমাদের বাণিজ্যের একটা সম্ভাবনা। এবং বরাক উপত্যকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতে, আমি আগেই বলেছি, আমাদের হিউম্যান রিসোর্স খুবই উন্নত। 45 লক্ষ মানুষ আমরা আছি। যখন মিজোরাম আলাদা রাজ্য হয়ে গেল তখন তারা 8 লক্ষ মানুষ শুধু ছিল, কিন্তু তারপরেও তারা টিকে আছে। ত্রিপুরার মতো একটা ল্যান্ডলকড রাজ্য চারদিকে, সেই রাজ্যটাও টিকে আছে। তাহলে আমরা কেন পারবো না বরাক উপত্যকায়? আমাদের ল্যান্ড রেভিনিউ সবথেকে বেশি। অর্থনৈতিকভাবে বিরাট সম্ভাবনা আছে পৃথক রাজ্য, বিরাট সম্ভাবনা একটা আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে। এখন যে প্রশ্নটা আমি সবসময় করি বা যে প্রশ্নটা নিয়ে আলোচনা হয় এবং যে প্রশ্নটার জন্য পৃথক বরাক আন্দোলনটা দানা বেঁধেও বাঁধে না, সেটা আপনি বুঝতে পারছেন আমার প্রশ্ন সূত্র থেকে, যে মুখ্যমন্ত্রী কে হবেন, হিন্দু না মুসলমান? সেটি আমি মনে করি একটা অমূলক একটা ভীতি। আজকে বরাকে যদি আলাদা রাজ্য হয় তো আমরা তো ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকবো, ভারতের সংবিধান সেখানে থাকবে, ভারতের আর্মি আছে, পুলিশ আছে। যে মুখ্যমন্ত্রী আগ থেকে
নির্বাচন করা যাবে না, মুখ্যমন্ত্রী যে দল মেজরিটি হবে হ্যাঁ, সেই দল সেই তারা নেতা, সেই চয়ন নেতা। করবে যারা মুখ্যমন্ত্রী হবে, এবং যে মুখ্যমন্ত্রী হবে তাকেও সাংবিধানিক যেসব প্রভিশন আছে তার মধ্যেই কাজ করতে হবে। আলাদা করে সে তো কোনো রাজা না যে সে যা ইচ্ছা তা করে নেবে, এটা সম্ভবই না। তো সেটা ভারতীয় কনস্টিটিউশনের আন্ডারে কাজ করতে লাগবে। মুখ্যমন্ত্রী হলে সে মনুস্মৃতি বা শরীয়ত চালু করতে পারবে না, সে ভারতীয় সংবিধান মেনেই কাজ করতে লাগবে। আর আজকে যদি মনে করি আমরা, আজকে তো বরাক উপত্যকায় শিলচর বা অন্য জায়গায় তো মনে করি আজকে কোনো মুসলমানই মুখ্যমন্ত্রী হয়ে গেল, তাহলে অসুবিধাটা কি? আজকে আসামে তো আরও মুসলমান মুখ্যমন্ত্রী ছিলেন, আনোয়ারা তাইমুর আনোয়ার ছিলেন, তাইমুর ছিলেন। বিহারে ছিলেন আব্দুল গফর, বা মহারাষ্ট্রে আন্তুলি, তারপর রাজস্থানেও ছিলেন বরকতুল্লাহ। তো এরকম বিষয়ই নয় যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মইনুল হক চৌধুরী, তিনি যতটি অবদান আছে বরাক উপত্যকায় অন্য কি কারো আছে সেইভাবে? তো এটা একটা অমূলক ভীতি যে মুসলমান হয়ে গেলে সেটা কাশ্মীর হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, এটা কিছু মানে সাম্প্রদায়িক শক্তি এটা যাতে আন্দোলনটা না হতে পারে। আচ্ছা, হাইলাকান্দির কাঠিচুড়া বিধায়ক সুজামুদ্দিন চৌধুরী বলেছেন যে এই মানুষ এইগুলো চায় না, এটা কিছু সংখ্যক লোকের একটা আন্দোলন। তো এই সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কি? হাইলাকান্দির বিধায়ক যে মন্তব্য করেছেন, আজকে যে এআইইউডিএফ দলটা যে সম্পূর্ণ আমরা জানি এআইইউডিএফ দল একটা আজকে শাসক দলের হয়ে কাজ করছে, এটা একটা ওপেন সিক্রেট, সকলেই জানে। এবং এআইইউডিএফ আমি আশ্চর্য হয়ে যাই, আজকে যে এত ধরনের মসজিদ ভাঙ্গা হচ্ছে বা বিভিন্ন মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সে তাদের কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমি আজকে পর্যন্ত দেখলাম না যে মিছিল করছে, মিটিং করছে, বড় একটা সমাবেশ হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা তাকে দেখা গেল বিরোধিতা করা। প্রথম আমি তাকে দেখলাম, মানুষ জানেই না হয়তো যে তিনি রিপ্রেজেন্টেটিভ, প্রথম আমি দেখলাম যে তিনি বিরোধিতায় নেমে এসেছেন। এখন আমাদের মনে রাখতে হবে 1961 খ্রিস্টাব্দে যখন ভাষা সংগ্রাম হয়েছে তখনও কিন্তু কিছু মানুষ তার বিরোধিতা করেছে, এবং ইনসিডেন্টলি উনার যে তখন পিতা ছিলেন তাজামুল আলী লস্কর, তখন বানানো হয়েছিল কাছা শান্তি পরিষদ, এবং তারা আমাগো ভাষা অসমিয়া ভাষা বলে আন্দোলন শুরু করেছিল, এবং তারপর দাঙ্গা টাঙ্গা হয়েছিল সেখানে। তো সেটারে তিনি গুলি হয়েছিল, মারা গিয়েছিল, এবং সম্পূর্ণ জিনিসের উনার পিতা সেখানে নেতৃত্বে ছিলেন। তো তিনিও তার পিতার উত্তরাধিকার সূত্রে এইসব জিনিস বলছেন, কিন্তু বৃহত্তর মুসলমান সমাজ কিন্তু আমাদের সাথে আছে, তারা বুঝতে পারছে যে পৃথক বরাক কেন প্রয়োজন। আচ্ছা, এছাড়া আশু একটা কথা বলেছে, আশুর সভাপতি, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, বলেছেন যে পৃথক বরাক আন্দোলনের জন্য প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করা উচিত, পৃথক বরাক এই আন্দোলন, এটা আপনার কি বলছেন? এটা দেখা যায় যে আমরা যখনই বঞ্চনা বৈষম্যর কথা বলি তখন দুই ধরনের কথা শুরু হয়। এক ধরনের এসামিজ মিডিয়া সেটাকে ডিস্টর্ট করে বলে যে আমরা অসমীয়া বাঙালির মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছি, তো এবং বলে প্রদীপ দত্ত রায়কে কেন গ্রেফতার করা হবে? প্রথম কথা, কারণ আমার তো গণতান্ত্রিক অধিকার আছে আজকে আমার ভয়েস উঠানোর, যে কোনো রাজ্য ডিমান্ড করতেই পারি, গ্রেফতার করতে হবে, এটা কি ধরনের কথা? সেটা তো বড় রাজ্য আন্দোলন কামতাপুর চলছে, গ্রেফতার করতে হবে। সারা দেশে বিভিন্ন রাজ্যের দাবিতে আন্দোলন চলছে, তো গণতান্ত্রিক অধিকার মানুষের, সেটা আজকে মানুষ এখানে কেন গণদাবি উঠেছে? আচ্ছা, গুয়াহাটির যে মিডিয়ার যে রুলটা দেখলাম পৃথক বরাক নিয়ে, ওদের মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট পৃথক বরাক হয়ে যাক এটা চাইছে, আরেকটা অংশ আছে এরা পৃথক বরাকের বিরোধী কিনা বোঝা যাচ্ছে না, শুধু পরিবর্তনকে একটা হুমকি দেওয়া, জেলা কেন নেওয়া হচ্ছে না, এইরকম কথা বলছে। তো এটাকে মিডিয়ার ভূমিকাটাকে আপনি কীভাবে দেখছেন? আজকে আপনি যদি অসমীয়া বুদ্ধিজীবীদের ভূমিকা দেখেন, তারা কিন্তু অনেক আগ থেকেই বলেছেন, হুমায়ুন বরগুহাই আর্টিকেলও লিখেছেন যে বরাক উপত্যকাকে বের করে দেওয়া হোক আসাম থেকে। তো এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা চাইছেন বরাক উপত্যকাকে কাছার ক্যান্সার, হ্যাঁ, গত বছর নগেন সুইকিয়াল বলেছেন সেটা। তো তারা মনে করছে যে বাঙালি পপুলেশনও কমবে আসামে, প্রশান্ত রাজগুরু বলেছেন। তো এক শ্রেণীর অসমীয়ারা চাইছেন সেটা, আর সেটা চাইলে তো আমাদেরও ভালো। আজকে আমরাও সুখে শান্তিতে থাকতে চাই, আমরা আসামের প্রতিবেশী হয়ে থাকতে চাই। এরকম নয় যে যদি পৃথক রাজ্য হয়ে যায় তাহলে বাঙালি অসমীয়া বিরোধ হয়ে যাবে, আমাদের খুব ভালো সম্পর্ক থাকবে। আজকে মেঘালয় হয়েছে, মণিপুর হয়েছে, পৃথক রাজ্য হয়েছে অন্যান্য জায়গায়, তো ওরা তো সুখে শান্তিতেই বসবাস করছে। আরেকটা যেটা বিষয় আমি আনছি, যেটা যে আপনারা যে আন্দোলন করছেন, এখন আপনারা দেখছি হোর্ডিং লাগিয়েছেন, হোর্ডিংটার পরে একটা মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে, আপনারা সাড়া কীরকম পাচ্ছেন? আমরা কিন্তু প্রচুর সাড়া পাচ্ছি। দেখুন, একটা বিষয় আজকে স্পষ্ট করা দরকার যে বর্তমান যে শাসক দল,
এক ধরনের ভীতি তৈরি করেছে মানুষদের মধ্যে, বুলডোজার, এনকাউন্টার, এই ধরনের ভীতি তৈরি করার জন্য অনেকেই সরাসরি সামনে এসে আন্দোলন করতে পারছেন না। এক ধরনের ভীতির পরিবেশ একটা তৈরি করে দিয়েছে। কিন্তু আমাদেরকে বিভিন্ন মানুষ ফোনে বা পরোক্ষভাবে বিভিন্ন সমর্থন জানিয়ে আসছেন, এবং শুধু বরাক উপত্যকার মানুষই নয়, বাইরেও যারা বরাকের যারা ছেলেমেয়েরা বাইরে চাকরি করছে তারাও আমাদের ফোন করে বলছে যে না, এটা তো এখন সময়ের দাবি বরাক পৃথকীকরণ, না হলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আচ্ছা, বরাকের যে আপনি বলছেন পৃথক বরাক যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে আপনি বলছেন যে সরকারের একটা ভীতির জন্য আন্দোলনটাকে তৈরি করা যাচ্ছে না। এই ভীতি কতকাল থাকবে? মানে ধরুন ভীতি থাকলো আরো 10 বছর, তা আপনারা কি 10 বছর বসে থাকবেন? আমরা তো দেখুন ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের দাবি জানালাম, তারপর কলকাতাতে আমরা সাংবাদিক সম্মেলন করে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে আপনারা কলকাতা কেন গেলেন। আমি একটা অঙ্গরাজ্যে ভারতবর্ষের যেতেই পারি, গিয়ে আমার যে আসামে আজকে আমাদের উপর যে অত্যাচার চলছে তা আমি তুলেই ধরতে পারি অন্য মানুষের কাছে। আমরা দিল্লিতে গেলাম, দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা স্মারকপত্র দিলাম। তারপর প্রেস কনফারেন্স করে দিল্লিতে আমরা আমাদের কথাগুলো তুলে ধরলাম। এখন বরাক উপত্যকায় এসে আমরা জনমত গঠন করার চেষ্টা করছি। আগামী দিনে আমরা বুকলেট তৈরি করছি, কেন পৃথকীকরণ জরুরি বা আর্থিক দিকগুলা, রাজনৈতিক দিকগুলা, জিওগ্রাফিক্যাল দিকগুলা, পলিটিক্যাল দিকগুলা সবগুলা তুলে ধরবো আমরা মানুষের কাছে। এবং গ্রামে গ্রামে আমরা এখন অর্গানাইজেশনটা আরও শক্ত করার চেষ্টা করছি। গ্রামে গ্রামে গিয়ে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আগামী দিনে আমাদের বড় পরিকল্পনা আছে, শিলচর শহরে বড় মিছিলেরও পরিকল্পনা আছে। এবং এইভাবে যদি আমরা একটা দেখাতে পারি এখানে একটা ভয়েস আছে, তখন নিশ্চয়ই আমাদের কথা দিল্লিতেও আলোচনায় আমাদেরকে ডাকা হবে, এটাই মনে করছি। তো দর্শকরা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কল্পনা বলেছেন, আপনারা হয়তো শুনেছেন যে আইনে আছে যে স্থানীয় নিযুক্তির বিষয়টা। এটা আমি আবার আনছি বিষয়টাকে, কারণ দেখুন বরাকের বেকার সমস্যাটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং আমরা দেখছি যে বরাক থেকে অসংখ্য যুবক এবং গ্রাম খালি হয়ে যাচ্ছে, আর সামান্য সিকিউরিটি চাকরি নিতে বেঙ্গালুর যাচ্ছে। তো এই যে আমাদের যে দুদিকে যাচ্ছে, একটা হলো মেধার নিষ্ক্রমণ হচ্ছে, ব্রেন ড্রেন যেটাকে বলা হয়। আরেকদিকে মেধা যাদের নেই বা যারা কায়িক শ্রম করতে পারেন বা কিছু পড়াশোনা আছে, এই ধরনের যে একটা বিরাট যুবশক্তি, সেটা কিন্তু চলে যাচ্ছে আমাদের এখানের বাইরে। তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা তো একটা বিরাট সামাজিক সমস্যা, পৃথক রাজ্য হলেও এই সমস্যা আগামীতে আমাদেরকে ফেলবে। এটা একটা প্রব্রজনের একটা সমস্যা, এটা বিশাল সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আপনি গ্রামে চা বাগানে গেলে একটা যুবক পাবেন না খুঁজে, এই ধরনের হয়েছে। সিকিউরিটি গার্ডের চাকরি করতে বা বিভিন্ন জায়গায়, আমি তো মুম্বাইতে বসবাস করি আমার পড়ার সূত্রে, তো সেখানে আমি দেখি বিভিন্ন ছোট ছোট কাজ করছে তারা, এবং অনেক জায়গায় অনেক কষ্ট করে তারা আছে, অনেক কষ্ট করে বেঁচে আছে, অনেক নির্যাতন মারা যাচ্ছে। তারপরে আমরা খবরগুলা পাই সংবাদপত্রে যখন আসে, লাশ নিয়ে বাড়িতে আসে, খুবই খারাপ লাগে, খুবই হৃদয় বিদারক দৃশ্য আর কি সেই সব। তো আমরা যদি পৃথক বরাক যদি হয়ে যায়, আমি মনে করি সেটারও একটা স্থায়ী সমাধান হবে। কারণ এগ্রিকালচারের যে কথাটা বলছিলাম, সেখানে আমরা আরও বেশি শ্রমিক তখন নিযুক্ত করতে পারবো, বা এখানে যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, আইটি সেক্টর গড়ে ওঠে বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তো সেখানেও শ্রমিকদের নিযুক্তি করা সম্ভব হবে। তো সেই দিক থেকে আমরা মনে করছি সেটা একটা সমাধান হতে পারে। তো তার মানে আপনারা যে আন্দোলনটাকে যে পরিচালনা করছেন এবং যেভাবে পরিচালনা করছেন, আপনারা এখন আপাতত এই বুকলেটটা বের করবেন, এই পর্যায়ে আপনারা আছেন। আচ্ছা, যে আরেকটা বিষয় হলো গিয়ে বরাক উপত্যকার যে যোগাযোগের বিষয়টা, সেটা পৃথক রাজ্য হলে কীভাবে সমাধান হবে? আজকে দেখুন যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই খারাপ। বাজপেয়ীজির স্বপ্ন ছিল যে সেই মহাসড়ক আজকে আটকে রাখা হয়েছে। 31 কিলোমিটার কাজ বালাছড়া থেকে হারাঙ্গা যাও এখনও সমাপ্ত করা হয়নি, যদিও স্ট্যাচু বসে গেছে সেখানে। বৃষ্টির দিনে আমরা দেখতে পারি সম্পূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়, ভারতবর্ষ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই সরাসরিভাবে। যদি আমরা পৃথকীকরণ হয়ে যায়, আজকে আগরতলা আখাউড়া হয়ে কলকাতা, তারা বলছে আমরা 10 ঘন্টায় পৌঁছে যাব। ত্রিপুরায় এই ধরনের উদ্যোগ নিচ্ছে, আমাদের বরাক উপত্যকায় কেন এই ধরনের উদ্যোগ নেই? আমরা যদি কলকাতা যেতে হয় তাহলে 30 ঘন্টা ঘুরে নর্থ বেঙ্গল হয়ে চিকেন নেক করিডোর হয়ে যেতে হয় কলকাতা। আমরা বাংলাদেশের থ্রুতে তখন কলকাতা তাড়াতাড়ি যেতে পারবো। এবং আপনি যদি ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে যদি দেখেন, তাহলে সেটাই তো মূল রাস্তা ছিল, বাংলাদেশ হয়ে কলকাতা হয়ে সেই রাস্তাটা। তো সেই দিক থেকে আমাদের চিন্তা করতে হবে। বিকল্প যে সড়কের কথা বলা ছিল, সেই কাজটাও
পূরণ করা হচ্ছে না। আমাদের যেগুলা প্রতিশ্রুতি দেওয়া, এটা আমি আশ্চর্য হয়ে যাই, যেগুলা প্রতিশ্রুতি দিয়ে একটা প্রতিশ্রুতিও পূরণ হয় না। মাল্টিমডেল লজিস্টিক পার্কের প্রতিশ্রুতি দেওয়া হলো, এটাও পূরণ হয়নি। যেটা মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দেওয়া হলো করিমগঞ্জে, সেই মেডিকেল কলেজ আজকে অন্যান্য জায়গায় 4টা জায়গায় মেডিকেল কলেজ হয়ে ক্লাস শুরু হয়ে গেছে কি, আমাদের করিমগঞ্জে এখনও জায়গায় ঠিক করা হলো না। তো সেটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে আমাদের জনপ্রতিনিধিরা নিজেদের দলের ঊর্ধ্বে উঠে এইসব কথা বলা উচিত। আজকে আমরা যে বঞ্চিত হচ্ছি কেন, আমরা তো আমাদের ভোটে তোদের নির্বাচিত করেছি, তো আমরা যেসব সমস্যাগুলা আজকে ভোগ করছি সেই সমস্যাগুলা তারা কেন তুলে ধরতে পারছেন না? আচ্ছা, যে এনআরসির যেটা যন্ত্রণা হয়েছে, বা এনআরসির নিয়ে যে একটা যন্ত্রণা হয়েছে, বা এনআরসির জন্য যে মানুষ একটা কষ্ট স্বীকার করেছেন বা এখনও করছেন, বা আধার কার্ড থেকে অনেকের নাম বাদ গেছে অযথা, এটা তো আসামের সঙ্গে থাকার জন্যই হয়েছে। তো সুতরাং পৃথক বরাক আন্দোলনকে কি আপনি এই জায়গা থেকেও দেখছেন যে এগুলো থেকে একটা মুক্তি সম্ভব? আজকে দেখুন, আসামের সাথে থাকার দরুন আমাদের কি কি অসুবিধা ভোগ করতে হয়েছে। প্রথম হলো আসাম চুক্তি 1985-তে। সেই চুক্তির কারণে আজকে এক একটা জিনিস হচ্ছে, এবং আসাম এরকমভাবে আসামকে ট্রিট করা হচ্ছে যে আসামের সমস্যাটা সমগ্র ভারতের সমস্যা থেকে আলাদা। আসামে এনআরসি হয়ে যায়, ভারতবর্ষে এনআরসি হয় না। আসামে ডিলিমিটেশন হয়ে যাচ্ছে, ভারতবর্ষে ডিলিমিটেশন হবে 2026 বা তারপরে। সুতরাং এই আসাম চুক্তির এক একটা ধারা আজকে আমাদের এখন বলা হচ্ছে 6 নম্বর ধারা আমাদের উপর ইয়ে করা হবে। এনআরসি 1600 কোটি টাকা খরচ করে এনআরসি হলো, কিন্তু মানুষ জায়গা জমি বিক্রি করে, প্রান্তিক মানুষ নিজের কাজ ছেড়ে নিজের সর্বস্ব খুইয়ে সেই সব কাগজপত্র জোগাড় করে দিয়েছেন। এখনও 19 লক্ষ মানুষের নাম আসেনি, কোনো চিন্তাভাবনা নেই। রিজেকশন স্লিপ দেওয়ার কথা ছিল, রিজেকশন স্লিপ তো দেওয়াই হয়নি। এখন মুখ্যমন্ত্রী দাবি করছেন, কালকে আলফা চুক্তির সময় দেখলাম তিনি দাবি করছেন যে আবার রিভেরিফিকেশন, রিচেক হবে 10% এবং বর্ডার ডিস্ট্রিক্টে 20%। সেটা কোনো বেআইনি একটি এটা বেআইনি কিভাবে? সেটা কোনো প্রসেসই নাই। এনআরসি প্রসেস যদি আমরা দেখি তাহলে এখন অ্যাপিল যারা করবে, এখন মূলত যারা বাদ পড়ে গেছে তাদের অ্যাপিলের সুযোগ দেওয়া হবে ট্রাইব্যুনালে, তাদের রিজেকশন স্লিপ দেওয়া হবে, তারপর তারা অ্যাপিল করবে এবং তারপর তাদের ইনক্লুড করা হবে। এখন যদি কাউকে যদি বলা হয় যে তুমি ফরেনার, যে দাবি করবে তার উপর বর্তাবে, সে প্রমাণ করতে হবে যে ও ফরেনার। যার নাম উঠে গেছে তাকে পুনরায়ভাবে আর রিচেকের কোনো ইয়ের মধ্যে, আমার তো বিভিন্ন আইনজীবীদের সাথেও কথা হয়েছে এই বিষয়ে, ওনারাও সেই কথা বলেন, কোনো পুনর্নিরীক্ষণের কোনো জায়গা নেই, আইনিভাবে কোনো জায়গাই নেই এনআরসি। এটা একটা অযথা বলা হচ্ছে, এটা পলিটিক্যাল একটা প্রপাগান্ডা করা হচ্ছে এই বিষয়ে। এত দুর্দশা, এখন বলা হচ্ছে আবার এনআরসি হবে। আলফা শান্তি চুক্তিতে যদি দেখা যায় যে বোরাকের সমস্যা অন্তর্ভুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি তো জানি না, এখন চুক্তিটা পূর্ণাঙ্গ তো রূপরেখা তৈরি হয়নি। কয়েকটি জিনিস যেটা কালকে দেখলাম আলফা চুক্তিতে, যে ডিলিমিটেশনের ব্যাপার উঠে এসেছে, এবং এটা আমি আশ্চর্য হয়ে গেলাম। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি ডিলিমিটেশন করেছি। যে ডিলিমিটেশন করবে ডিলিমিটেশন কমিশন, ইলেকশন কমিশন এইবার করা হয়েছে, উনি বলছেন যে খিলঞ্জিয়াদের স্বার্থ সুরক্ষা করার জন্য আমি ডিলিমিটেশন করে দিয়েছি এবং 96টা সিট অসমিয়ারা পাবে, এটা তিনি ক্লেম করছেন। এটা কিভাবে তিনি ক্লেম করতে পারে? আলফাও কালকে এই কথা বলেছে। তারপর তারা ল্যান্ড রাইটসের দাবি জানাচ্ছে, খিলঞ্জিয়াদের জন্য ভূমি সংরক্ষণের। আপনি কি ভাবছেন যে চুক্তির প্রভাব একটা বোরাক উপত্যকায় পড়তে পারে? যে প্যাকেজগুলো দেওয়া হয়েছে সেটাই আমি বলছি, 1.5 লাখ ক্রোড়ের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আমার তো মনে হয় না যে বোরাক উপত্যকার কোনো উন্নতিতে সেই প্যাকেজ ব্যবহার করা হবে। কিন্তু জমির অধিকারে বোরাকও আসতে পারে, নিশ্চয়ই আসবে, এবং আগামীতে আমরা তো জমি কিনা বেচা করতে পারবো কিনা, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো কিনা ইলেকশনে, সেটাই তো 6 নম্বর দ্বারা, সেটাই তো একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। আমার তো সেই একটা কথা বারে বারে মনে হয়, জর্জ অরওয়েলের একটা কথা আছে 19 ফার্ম বইয়ে, যে সাম অ্যানিমেলস আর ইকুয়াল বাট অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। তো আসামে একটা বিষয় হয়েছে যে অল আর ইন্ডিয়ান সিটিজেন্স বাট সাম আর মোর ইন্ডিয়ান সিটিজেন দেন আদার্স। তো সাম আর খিলঞ্জিয়া, এই খিলঞ্জিয়াটা কি? খিলঞ্জিয়ার তো সংজ্ঞা এখনও নির্ধারণ করা যায়নি, কিন্তু আজকে ভারতীয় নাগরিক হয়ে পদে পদে আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে এবং খিলঞ্জিয়াদের বলা হচ্ছে বেশি অধিকার দেওয়া হবে। সেটা তো সম্পূর্ণ একটা অসাংবিধানিক একটা প্রস্তাব, এবং সেটা মুখ্যমন্ত্রীও সেটাই সায় দিচ্ছেন। আজকে আলফাও সেই কথাই বলছে। আজকে সব উগ্র জাতীয়তাবাদী শক্তিরা এই একই কাজে লেগেছে, এবং আলফা যে শান্তি চুক্তি করেছে তারা বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে আজকে যেভাবে কাজ করে যাচ্ছেন অসমিয়া জাতির জন্য, অন্যদের আর দরকার নেই। তো তার জন্যই তারা আজকে চুক্তিতে
বদ্ধ হয়ে গেছে। একটা সুন্দর কথা বলেছেন, যেটা চাইছে সেটাই হয়ে যাচ্ছে। সুতরাং তো তো তার মানে আপনার যে আলফা চুক্তি সম্বন্ধে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা থেকে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বরাকের জন্য এখানে একটা আগামীতে একটা সংকট আসতে পারে। এখানে পুরো চুক্তিটা যখন বোঝা যাবে, ধরুন 6 নম্বর দ্বারা বাস্তবায়নের বিষয়টাও এখানে আসতে পারে, তো সেই ক্ষেত্রে তো আপনারা কি করবেন? আমরা তো তার জন্য আগ থেকেই বলছি একমাত্র সমাধান পৃথক বরাক। কোনো পিসমেল সমাধান আমাদের হবে না, যে একটা রুট করে দেব, একটা ব্রিজ করে দেব, ঠিক আছে আজকে শিলচরের এমএলএ কাজ করছেন না, কালকে অন্য এমএলএকে দাঁড় করিয়ে দেব, এরকম করে আমাদের সমাধান হবে না। আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার সব একটার সাথে একটা অঙ্গাঅঙ্গি জড়িত। এবং সম্পূর্ণ সমাধান পৃথক বরাক 1954 থেকে এই দাবি আসছে। কয়েকজন মন্তব্য করছেন যে মুখ্যমন্ত্রী নাকি এই দাবি তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জন্ম হওয়ার আগ থেকেই পৃথক বরাকের দাবি আছে। 1954 থেকে পূর্বাচল রাজ্যের দাবি আছে, তারপর পরিতোষ পাল চৌধুরীর দীর্ঘ আন্দোলন আছে। সুতরাং এটা কোনো কথা নয় যে এখন মুখ্যমন্ত্রী বলেছেন তার জন্য আন্দোলন হচ্ছে। এটা বরাকের আত্মনিয়ন্ত্রণের অধিকার, বরাকের মানুষের গণদাবি। সেদিন দেখলাম আপনারা যারা পৃথক বরাক পন্থী সব সংগঠন এক ছাতার তলায় এসেছেন। আপনারা কি ভবিষ্যতে কোনো ফ্রন্ট বা যেটা কিছু তৈরি করছেন? সেটা আমাদের একটা ইচ্ছা আছে। যারা যারা আজকে মানে দেখুন ইউটিডিসি অনেক দিন ধরে কাজ করে আসছে, বা অন্যান্য সংগঠন যারা যারা আছে, আমরা বাঙালি বা বিভিন্ন সংগঠন যারা যারা আছে, সবাইকে এক মঞ্চে নিয়ে আমরা একটা গণ আন্দোলন শুরু করব। কারণ সবাইকে এগিয়ে আসতে হবে। অনেকে আজকে ঘরে বসে সমর্থন করছেন বলছেন, কিন্তু আমরা মনে করি যে এখন আর সেই দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আর এখন যদি আমরা এগিয়ে না আসতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কিছুই জবাব দিতে পারবো না। আর এই ট্রেন্ড আমাদের ছেড়ে দিতে হবে যে আজকে বরাক তো কিছু সংখ্যক মানুষের মধ্যে তৈরি হয়েছে যে না এখানে তো আর থাকা যেত না রে বা, তো আমরা বাইরে চলে যাব। তো এই ধরনের ট্রেন্ড ছেড়ে আজকে বরাকের মাটিতেই কিভাবে আমরা সম্মানের সাথে বসবাস করতে পারি, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাজনৈতিক অধিকার, সেটার জন্যই আজকে বিকল্প রাজনীতি তৈরি করার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের জন্ম হয়েছে। আপনারা জানেন যে আমরা তো সেইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, বিভিন্ন সিভিল সোসাইটির সাথে কাজ করতাম, কিন্তু আজকে এখানে একটা রাজনৈতিক বিকল্প আজকে তৈরি করা প্রয়োজন। এই যে আপনি যে আপনার এত সুন্দর ক্যারিয়ার ছাড়েননি, রেখেই কেন এসেছেন এগুলোতে? এটা দেখুন আমাদের একটা কিছু আছে, পারিবারিক প্রভাব আছে, আর কিছুটা সিচুয়েশনের ডিমান্ড আছে। আমার জেঠুও সরাসরি কংগ্রেস রাজনীতিতে যুক্ত ছিলেন, বা আমাদের ঘরেও একটা বামপন্থী প্রভাব একটা ছিল। এবং তারপর আমরা সিভিল সোসাইটিতে কাজ করা শুরু করলাম। সেই সময়টা ছিল এনআরসির সময়, মানুষ যখন বেনাগরিক হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পারি যে আত্মহত্যা করছে, সুইসাইড করছে, ডিটেনশন ক্যাম্পে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা সেই আন্দোলনগুলো শুরু করলাম যে কিভাবে মানুষের যে মানবিক অধিকার, সে বেঁচে থাকার অধিকার, সেইটা কিভাবে সুনিশ্চিত করা যায়। এবং সেইটা আস্তে আস্তে চিন্তা করতে করতে সেই রাজনীতিতে প্রবেশ, যে আমাদের সিভিল সোসাইটি দিয়ে হবে না, বরাকে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট গড়ে তুলতে হবে। 1961-তে আমরা ভাষা আন্দোলন করেছি, কিন্তু বাংলাদেশে যেরকম হয়েছে এখানে কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট গড়ে ওঠেনি। আমাদের রাজনীতি করতে হবে, এবং রাজনীতি সব কিছুকে আলটিমেটলি নিয়ন্ত্রণ করছে রাজনীতি, পলিটিক্স। তার জন্য সেই বৃহত্তর অর্থে পলিটিক্সের সেই আদর্শ থেকে আমি অনুপ্রাণিত হয়ে এসেছি। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। তো আমি এবার শেষ যে প্রশ্নটা কল্পনাকে করব, এই যে ধৈর্যটা আপনি রাখছেন বা আপনারা সবাই রাখছেন, এবং আপনাদের সংগঠনকে আরও বিস্তার করতে হবে, এটা বিরাট একটা প্রস্তুতি এবং একটা দীর্ঘ সংগ্রামের একটা ক্ষমতা আপনাদের ভিতরে আছে এবং থাকতে হবে। কিন্তু কথা হলো আপনারা কতদিন পারবেন ধৈর্য ধরে এই কাজটা করে যেতে? আজকে দেখুন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টে যারা এসে যোগদান করেছে তারা কিন্তু কোনো ধরনের চাওয়া পাওয়া নিয়ে আসেনি। আজকে ফাইন্যান্সিয়ালিও বলুন, আমাদের নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন করতে হচ্ছে বা সময় দিতে হচ্ছে। এরকম না যে সংগঠন করলে সাংঘাতিক কিছু লাভ হবে। সুতরাং সব কিছু ত্যাগ করে আমরা একটাই চিন্তা করেছি যে আমাদের তো পাওয়ার কিছু নেই আর হারানোরও কিছু নেই। আর এই বরাক উপত্যকায় আজকে যদি একটা সংগ্রামী চেতনা যদি গড়ে তোলা যায়, এটাই আমাদের জীবনের একমাত্র ব্রত হবে। সেই ব্রত নিয়েই আজকে আমরা বরাক উপত্যকায় এই বিকল্প রাজনীতির আজকে স্বপ্ন দেখছি। এবং বরাক উপত্যকার আজকে আপামর জনসাধারণ যদি আমাদের সেটা যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই এগিয়ে আসবেন, এবং আগামী দিনে আমরা এখান থেকে একটা নতুন কিছু একটা দেখব, সেই স্বপ্ন নিয়েই আমরা চলছি আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা চাইব যে কল্পনাব তার যে লক্ষ্য, সেই লক্ষ্য তিনি অর্জন করতে পারবেন, এবং বরাকের যে একটা আমাদের যে দুর্দশা
সেই দুর্দশা থেকে মুক্ত করতে তিনি এবং তার সহযোগীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলন সফল হোক, সেটাই আমরা চাইব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ঈশান বাংলা টিমকেও, এবং আপনারা যেভাবে বরাকের কথাগুলো তুলে ধরছেন সেটাও প্রশংসার যোগ্য, এবং আমি চিন্তা করি যে আশা রাখছি যে আগামী দিনেও আপনারা সেইভাবে বরাকের কথা তুলে ধরবেন।